আমার প্রিয় সকল ছাত্রছাত্রীকে অনলাইন টিউশনের আরও একটি নতুন এপিসোডে স্বাগত জানাই। আজকের এপিসোডে আমি তোমাদের ক্লাস 6 এর ফার্স্ট ইউনিট টেস্টের সাজেশন নিয়ে আলোচনা করব। তোমাদের প্রথম ইউনিট টেস্টটি হবে 1 নম্বর অধ্যায় থেকে 6 নম্বর অধ্যায় পর্যন্ত যে অঙ্কগুলো রয়েছে সেখান থেকে। আজকের ভিডিওটি যদি তোমরা পুরোটা দেখো তাহলে কিন্তু এখান থেকে তোমরা অনেক কোশ্চেন কমন পাবে। চলো তাহলে আজকের ভিডিওটি শুরু করি। তাহলে দেখো 1 নম্বর চ্যাপ্টার থেকে 6 নম্বর চ্যাপ্টার পর্যন্ত যে অঙ্কগুলি রয়েছে সেখান থেকে আমি তোমাদের কিছু শর্ট কোশ্চেন রেখেছি। এই অঙ্কগুলো প্রথমে আমি তোমাদের সমাধান করাবো, তারপরে যে যে অঙ্কগুলো তোমাদের বড় প্রশ্নের জন্য হচ্ছে ইম্পর্টেন্ট সেগুলো আমি তোমাদের দাগিয়ে দেব। এখানে দেখো যে শর্ট কোশ্চেনগুলো রয়েছে তার মধ্যে প্রথমে কি বলা হয়েছে, যে কোনো 10টি প্রশ্নের উত্তর দাও। এখানে হচ্ছে কি 1 গুণিত 10, এখানে হচ্ছে 1 মার্কের হচ্ছে 10টি কোশ্চেন রয়েছে, প্রত্যেকটি কোশ্চেনের মান হচ্ছে 1। তাহলে দেখো প্রথমকার কোশ্চেন যেটা রয়েছে সেখানে কি বলা হয়েছে, 400 টাকার 5-এর 8 অংশ সমান কত টাকা। তাহলে 400 টাকার 5-এর 8 অংশ মানে কি, তোমার কাছে যে পরিমাণ টাকা রয়েছে এখানে 5-এর 8 অংশ মানে নিচে অর্থাৎ হরে যে সংখ্যাটা থাকবে সেটাকে আমাকে তত ভাগ করতে হবে। এখানে 400 টাকা রয়েছে তাকে আমি যদি 8 ভাগ করি, 8 ভাগ করার পরে 5 ভাগ যদি তোমাকে দিই তাহলে যে পরিমাণ টাকা হবে সেটাই হচ্ছে এটার উত্তর। তাহলে আমরা কিন্তু ওরকম ভাবে অঙ্কটা করবো না, কিভাবে করবো দেখো, 400 গুণিত চিহ্ন দেবো, এখানে কত রয়েছে 5-এর 8, তাহলে 5/8 লিখে দেবো। 8 দিয়ে কাটো 50 দেখো 40, কত 50 40, তাহলে 5, আর এখানে একটা 40 কে কাটলে দেখো 8 দিয়ে যদি আমি কাটি 40 কে যদি 8 দিয়ে ভাগ করি কত হচ্ছে 5, একটা শূন্য রয়েছে, শূন্য বসিয়ে দাও। তাহলে 5 5 25, একটা শূন্য রয়েছে, তাহলে 250 টাকা। তাহলে কি হচ্ছে দেখো 400 টাকার 5-এর 8 অংশ সমান কত টাকা পেলাম আমরা, 250 টাকা। তাহলে এটার অ্যান্সার হয়ে গেল। 2 নম্বর কোশ্চেন কি বলা হয়েছে দেখো, 92 ডিগ্রি কোণটি হলো সমকোণ, স্থূলকোণ না সূক্ষ্মকোণ। এখানে তোমাদের এই ধারণাটা তোমাকে ক্লিয়ার রাখতে হবে, কারণ তোমাদের যে শর্ট কোশ্চেন এগুলোই পড়বে তার কোনো গ্যারান্টি নেই, কিন্তু তোমরা যদি এই অঙ্কগুলো করে থাকো এবং নিয়মগুলো যদি তোমরা জানা থাকে তাহলে কিন্তু এই ধরনের যে কোনো অঙ্ক যদি তোমাদের দেওয়া হয় তোমরা কিন্তু সমাধান করতে পারবে। তাহলে দেখো আমরা প্রথমে নিয়মগুলো জানবো। তাহলে দেখো সমকোণ কাকে বলে, সমকোণ হচ্ছে দেখো যদি কোনো কোণের মান, সমকোণ কি, যদি কোনো কোণের মান শুধুমাত্র 90 ডিগ্রি হয়, কি 90 ডিগ্রি, তাহলে সেটাকে বলা হয় সমকোণ। আর সূক্ষ্মকোণ কাকে বলে দেখো, সূক্ষ্মকোণ কাকে বলে, যদি কোনো কোণের মান 1 ডিগ্রি থেকে 89 ডিগ্রি পর্যন্ত, অর্থাৎ 0 ডিগ্রির থেকে বেশি কিন্তু 90 ডিগ্রির থেকে কম, অর্থাৎ 1 ডিগ্রি থেকে কত পর্যন্ত, 1 ডিগ্রি থেকে 89 পর্যন্ত, অর্থাৎ এর মাঝে যতগুলো কোণ রয়েছে 1 ডিগ্রি থেকে 89, এগুলো হচ্ছে সূক্ষ্মকোণ। আর স্থূলকোণ কাকে বলে দেখো, স্থূলকোণ যদি কোনো কোণের মান 90 ডিগ্রি থেকে বেশি কিন্তু 180 ডিগ্রির থেকে কম, অর্থাৎ এর রেঞ্জ কি দেখো 91 ডিগ্রি থেকে 179 ডিগ্রি পর্যন্ত যে কোণগুলো রয়েছে, অর্থাৎ 91 ডিগ্রি, 92 ডিগ্রি, 93 ডিগ্রি, এইভাবে করতে করতে 160 ডিগ্রি, 165 ডিগ্রি, যতগুলো কোণ আছে 91 থেকে 179-র মধ্যে সবগুলো হচ্ছে স্থূলকোণ। তারপর আমাদের কি আছে দেখো সরল কোণ। সরল কোণের মান কত হয়, এটা আমাদের একটাই মান হয়, সেটা হচ্ছে 180 ডিগ্রি। কোনো একটি কোণের মান যদি 180 ডিগ্রি হয় তখন যেটাকে বলা হবে সরল কোণ। এখানে কি বলা হচ্ছে দেখো 92 ডিগ্রি, 92 ডিগ্রি কার মধ্যে পড়ছে দেখো 91 আর 179-র মাঝে যেটা রয়েছে সেটা কিন্তু 92 রয়েছে, সেটা কি কোণ, স্থূলকোণ। তাহলে এটা আমাদের অ্যান্সার হয়ে যাচ্ছে কি দেখো স্থূলকোণ। যদি তোমাকে বলা হতো একটি কোণের মান 65 ডিগ্রি, শুধুমাত্র 65 ডিগ্রি, তাহলে কার মাঝে পড়তো দেখো 1 আর 89 এর মাঝে রয়েছে, তাহলে সেটা হয়ে যেত আমাদের সূক্ষ্মকোণ। যদি 90 ডিগ্রি বলতো তাহলে আমাদের হয়ে যেত সমকোণ, আর 180 ডিগ্রি বললে হয়ে যেত সরল কোণ। তো আশা করছি এখান থেকে যে কোনো অঙ্ক যদি তোমাকে দেওয়া হয় কোন একটি কোণের মান এবং তোমাকে বলা হলো এটা কোন কোণ, তাহলে কিন্তু তোমরা অ্যান্সারটা করতে পারবে। নেক্সট দেখো কি বলেছে, 58 এর সব থেকে কাছে 10-এর গুণিতকে পূর্ণ সংখ্যা লিখো। 10-এর গুণিতকে পূর্ণ সংখ্যা আমরা কিভাবে লিখবো, এখানে 10 রয়েছে তাহলে একটা শূন্য, তাহলে আমি শেষের এককের ঘরে যে সংখ্যাটা রয়েছে সেটা দেখবো। এককের ঘরে যে সংখ্যাটা রয়েছে সেটা যদি 5 কিংবা 5-এর থেকে বেশি হয় তাহলে তার আগের ঘরে যে সংখ্যাটা রয়েছে তার সঙ্গে 1 যোগ হবে। তাহলে দেখো এককের ঘরে কত রয়েছে 8, যেটা 5 কিংবা 5-এর থেকে যে বেশি সেটা নিয়ম ফলো করছে, অর্থাৎ 5-এর থেকে এটা বেশি। 5-এর থেকে যেহেতু এটা বেশি তাহলে আমাদের তার আগের ঘরে যেটা রয়েছে, আগের ঘরে কত রয়েছে 5, তার সঙ্গে 1 যোগ হয়ে যাবে, তা 5 আর 1 যোগ করলে কত হবে 6, আর এককের ঘরে যে সংখ্যাটা ছিল তার জায়গায় শূন্য বসে যাবে, তাহলে কত হয়ে যাবে 60। তাই কি লিখবো দেখো 58 এর কাছাকাছি 10 এর গুণিতকে পূর্ণ সংখ্যা হলো কত দেখো 60, এটা কিন্তু অ্যান্সার হয়ে গেল।
এবার কি বলা হচ্ছে দেখো 85,734 সংখ্যাটিতে 5-এর স্থানীয় মান কত। দেখো 5-এর স্থানীয় মান কোথায় রয়েছে এখানে লিখে দাও, একক, এটা দশক, এটা শতক, এটা হাজার, এটা হচ্ছে অযুত। তাহলে আমরা কি জানি, এককের ঘরে যে সংখ্যাটা থাকে তাকে স্থানীয় মান যখন আমরা বের করি তাকে 1 দিয়ে গুণ করতে হয়, দশকের ঘরে যা থাকে তাকে 10 দিয়ে গুণ করতে হয়, শতকের ঘরে যা থাকে তাকে 100 দিয়ে, হাজারের ঘরে যে সংখ্যাটা রয়েছে তাকে 1000 দিয়ে গুণ করতে হয়, তারপর অযুতের ঘরে যে সংখ্যাটা রয়েছে তারপরে 10,000 দিয়ে কিন্তু গুণ করতে হয়। তাহলে আমাকে কি বলা হচ্ছে 5, 5 কোন নম্বর ঘরে রয়েছে দেখো হাজারের ঘরে, তাহলে এখানে যে সংখ্যাটা রয়েছে তাকে আমাকে 1000 দিয়ে গুণ করতে হবে। তাহলে 5-এর সঙ্গে 1000 গুণ করলে কত হয়ে যাবে 5000। তাহলে দেখো 5-এর স্থানীয় মান, স্থানীয় মান কত হয়ে যাচ্ছে, এক সংখ্যাটা রয়েছে আমাদের 5, তার সঙ্গে যেহেতু হাজারের ঘর রয়েছে তাহলে 1000 দিয়ে গুণ করবো, আমাদের কত হয়ে যাবে 5000। এটা আমাদের শর্টকাট নিয়ম রয়েছে, সেই নিয়মটা আমরা এখানে শিখে নেব। আমি যার স্থানীয় মান বের করতে বলবে, এখানে দেখো 5-এর স্থানীয় মান বলেছে, তাহলে 5টা আমি লিখে দেবো, 5-এর পরে ডান দিকে যতগুলো সংখ্যা রয়েছে তত আমার শূন্য বসাবো। কটা সংখ্যা, 1টা 2টো 3টে, তাহলে 3টে শূন্য আমি বসিয়ে দিলাম, তাহলে স্থানীয় মান হয়ে গেল। এখানে যদি তোমাকে বলা হতো 8-এর স্থানীয় মান কত, তাহলে আমরা কি করতাম, 8টা বসাতাম। এবার 8-এর ডান দিকে যতগুলো সংখ্যা রয়েছে দেখো 1টা 2টো 3টে 4টে, তাহলে 4টে শূন্য আমি এখানে বসিয়ে দিতাম, তাহলে কিন্তু স্থানীয় মান আমাদের বেরিয়ে যেত। আশা করছি তোমরা শর্টকাট নিয়মটা বুঝতে পেরেছো। নেক্সট দেখো কি বলা হয়েছে, 57 সংখ্যাটিকে রোমান সংখ্যায় লিখো। দেখো এখানে তোমাকে যে এই সংখ্যাটাই দেবে তার কোনো গ্যারান্টি নেই, তাহলে আমাকে প্রথম কি কাজ হবে, 1 থেকে 100 পর্যন্ত রোমান সংখ্যা কিন্তু আমাকে জানতে হবে। কিভাবে 1 থেকে 100 পর্যন্ত অতি সহজে তোমরা রোমান সংখ্যার ধারণাটা মনে রাখবে সে সম্পর্কে কিন্তু আমাদের ভিডিও অলরেডি চ্যানেলে রয়েছে, তোমরা সেখান থেকে দেখে নিতে পারো। তাহলে দেখো 57, দেখো 50 যোগ 7, তাহলে আমরা হচ্ছে 57। 50 মানে আমরা কি জানি, এল মানে হচ্ছে 50, আর 7 মানে কি জানি, ভি এর পরে দুটো হয়, এটাই হচ্ছে আমাদের 57, কি এল ভি ডবল এল মানে 50, তারপর হচ্ছে 7। ফাঁকা ঘরে গ্রেটার দেন অথবা লেস দেন চিহ্ন বসে, তার আমাদের চিহ্ন কখন বসে, যে সংখ্যাটা বড় হবে সেটা হচ্ছে কি এই যে ফাঁকা জায়গা রয়েছে তার মাঝে বসবে। এখানে দেখো 41.25 আর 41.43, দেখো দশমিকের আগে দুটোই সমান 41, এখানেও 41, কিন্তু দশমিকের পরে দেখো এখানে 25, এখানে 43, তাহলে 43 আমার বড়, তাহলে এই সংখ্যাটা আমার বড়। তাহলে এই সংখ্যাটা যদি বড় হয় তাহলে কোন চিহ্নটা বসালে এই সংখ্যাটা তার হাইয়ের মধ্যে বসবে, এটা যদি বসাই চিহ্নটা, তাহলে আমাদের হাইয়ের ভিতরে কি বসছে 41.25, হচ্ছে না, তাহলে এটা বসছে না। যদি এই চিহ্নটা বসায় অর্থাৎ লেস দ্যান চিহ্নটা যদি বসায়, এই হাইয়ের মাঝে দেখো এই সংখ্যাটা বসে গেল, তাহলে এটাই আমাদের অ্যান্সার হয়ে গেল। দেখো কি বলেছে, বৃত্তের ব্যাস ও ব্যাসার্ধের মধ্যে সম্পর্ক লেখো। তাহলে দেখো বৃত্তের ব্যাস ও ব্যাসার্ধ কাকে বলে, যদি আমরা একটা বৃত্ত আঁকি, এটা ধরো আমাদের একটা বৃত্ত, তাহলে ব্যাসার্ধ কাকে বলে, এটা আমাদের কেন্দ্র হয় বৃত্তের, এই কেন্দ্র থেকে পরিধির দিকে যদি আমরা একটা রেখা টানি তখন সেটাকে বলা হয় ব্যাসার্ধ। তাহলে দেখো এখান থেকে আমি একটা রেখা এখানে টেনে দিলাম, এটা আমাদের কি হলো ব্যাসার্ধ। আর ব্যাস কখন হবে, এই ব্যাসার্ধ এই কেন্দ্র থেকে এদিকে টানলাম, এখান থেকে যদি আর একটা ব্যাসার্ধ এদিকে টানি, এটা আমাদের কেন্দ্র, এই দুটো ব্যাসার্ধকে যদি আমি যোগ করে দিই তাহলে আমাদের কি পাবো, ব্যাস। অর্থাৎ এখান থেকে একটা ব্যাসার্ধ, এখান থেকে একটা ব্যাসার্ধ, তো এই দুটো ব্যাসার্ধ মিলে আমাদের কি হয়ে যাচ্ছে ব্যাস। তাহলে আমরা এখানে কি পাচ্ছি, ব্যাস সমান কি দুটো ব্যাসার্ধ, তাহলে বৃত্তের ব্যাস ও ব্যাসার্ধের মধ্যে সম্পর্ক লেখো। তাহলে দেখো বৃত্তের ব্যাস সমান কি 2 ইন্টু ব্যাসার্ধ, এটাই আমাদের সম্পর্ক, অর্থাৎ দুটো ব্যাসার্ধ মিলে আমাদের কি হয় বৃত্তের একটি ব্যাস হয়। আমাদের হয়ে গেল দেখো 6 নম্বর অঙ্ক। নেক্সট দেখো কি বলা হয়েছে, কথায় লেখো এক্স প্লাস ওয়াই। তাহলে এক্স প্লাস ওয়াই কে আমরা যদি কথায় লিখি তাহলে কি হবে, এক্স ও ওয়াই এর যোগফল, এক্স ও ওয়াই এর কি যোগফল হয়ে গেল। এখানে কি বলা হচ্ছে, দেখো রামের এখন বয়স এক্স বছর, 10 বছর আগে রামের বয়স কত ছিল। দেখো এখানে এক্স রয়েছে তার জন্য তোমাদের একটু সমস্যা হতে পারে, কিন্তু দেখো আমি এমন ভাবে বুঝিয়ে দেবো তোমরা কিন্তু খুব সহজেই বুঝতে পারবে। ধরো রাম নয়, এখন তোমার বয়সই তোমাকে বলা হচ্ছে, ধরো তোমার বয়স এখন হচ্ছে কত বছর, 12 বছর, কত বছর 12 বছর। তোমাকে বলা হলো 5 বছর আগে, কত বছর আগে 5 বছর আগে তোমার বয়স কত ছিল। তাহলে 5 বছর যদি তুমি পিছিয়ে যাও তাহলে কি তোমার বয়স কি হবে, 5 বছর কমে যাবে। তাহলে আমি কি করবো, 12 থেকে 5 আমি বিয়োগ করে দেবো, তাহলে কত হয়ে যাবে 7 বছর। ঠিক একই রকম ভাবে তোমার বয়স ছিল কত বছর, 12 বছর, 5 বছর আগে বলা হয়েছে তার জন্য 5 বছরটা বিয়োগ হয়ে গেল। কিন্তু এখানে রামের বয়স কত বলা হয়েছে, দেখো এক্স বছর, কত বছর আগে, দেখো 10 বছর আগে, তাহলে আমাদের কি হয়ে যাবে, এক্স এর সঙ্গে আমাদের কি 10 বিয়োগ হয়ে যাবে, তাহলে আমাদের অ্যান্সার হয়ে গেল। কারণ তোমার যতটা বয়স ছিল তার সঙ্গে 5 বিয়োগ হলো, এখানে তোমার এখানে রামের যতটা বয়স তার সঙ্গে 10 বিয়োগ হয়ে যাবে। তাহলে দেখো 10 বছর আগে রামের
বয়স ছিল, কি হচ্ছে দেখো x বিয়োগ 10 বছর। এটা আমাদের হয়ে গেল। এখান থেকে 10 নম্বর অঙ্ক কি বলা হয়েছে, 11 কোন সংখ্যার গুণনীয়ক, অর্থাৎ 11 হচ্ছে এই যে সংখ্যাগুলো রয়েছে সেটা কোন সংখ্যার গুণনীয়ক হচ্ছে 11। তাহলে দেখো 11কে যদি আমরা এখানে 11 হচ্ছে কোন কোন সংখ্যা দিয়ে আমাকে 11তে ভাগ যাবে, দেখো এই সংখ্যার মধ্যে 101কে কিন্তু 11 দিয়ে ভাগ যায় না, অর্থাৎ 11কে যদি আমি হচ্ছে গুণ করি তাহলে কি হবে 121 এর সঙ্গে মিলবে, 11 11 121। এটাই আমাদের 11 গুণনীয়ক কত, দেখো 121। দেখো 10টা অঙ্ক বলা হয়েছে, এখানে 11টা রয়েছে, আমি 11টা তোমাদের অ্যান্সার করে দিচ্ছি। 7/5 এর অনন্যক, অনন্যক মানে কি, যে সংখ্যাটা থাকবে ভগ্নাংশ হিসেবে সেটাকে জাস্ট উল্টিয়ে দেবো তাহলে আমাদের অনন্যক হয়ে যাবে। তাহলে দেখো 7/5 এর অনন্যক হলো 5/7। এটা কিন্তু আমাদের অ্যান্সার হয়ে গেল। এবার দেখো নেক্সট রয়েছে 2 মার্কের কোশ্চেন, 5টা আমি এখানে রেখেছি। কি বলছে, দুটি সংখ্যার লসাগু ও গসাগু যথাক্রমে 280 ও 8, একটি সংখ্যা 56 হলে অপরটি কত। দেখো ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। কি বলেছে, দুটি সংখ্যার লসাগু গসাগু দেওয়া আছে এবং একটি সংখ্যা দেওয়া রয়েছে, অপর সংখ্যা তোমাকে বের করতে হবে। এখানে আমাদের একটা সূত্র মনে রাখতে হবে, কি আমরা জানি একটি সংখ্যা গুণিত অপর সংখ্যা সমান হচ্ছে সংখ্যা দুটির লসাগু ইন্টু গসাগু। তাহলে দেখো আমরা এটা যদি লিখি, আমরা জানি একটি সংখ্যা ইন্টু অপর সংখ্যা সমান হচ্ছে সংখ্যা দুটির লসাগু ইন্টু গসাগু। এখানে কি বলা হয়েছে, দেখো একটি সংখ্যা দেওয়া আছে কত, 56, তাহলে একটি সংখ্যা জায়গায় বসিয়ে দাও 56, ইন্টু অপর সংখ্যা আমাকে বের করতে হবে, এটা মান দেওয়া নাই, বসিয়ে দাও অপর সংখ্যা সমান সংখ্যা দুটির লসাগু দেখো কত 280, বসিয়ে দাও, গসাগু কত দেখো 8, বসিয়ে দাও। তাহলে দেখো এখানে বা, এখানেও বা, এখানে 56 সঙ্গে অপর সংখ্যা গুণ হিসেবে রয়েছে, আমাকে অপর সংখ্যাটা বের করতে হলে তাহলে অপর সংখ্যা বের করবো, তাহলে 56টাকে আমি সমানে ওই দিকে নিয়ে যাবো। তাহলে অপর সংখ্যাটা আমি এখানে রাখলাম, অপর সংখ্যা। তাহলে দেখো যদি আমাদের এখানে যে সংখ্যাটা আমি সমানে ওইদিকে নিয়ে যাব সেটা যদি গুণ হিসেবে থাকে, সমানে ওইদিকে নিয়ে গেলে কি হয়েছে, ভাগ হয়ে যায়। আর যদি যোগ থাকে তাহলে বিয়োগ হয়, বিয়োগ থাকলে যোগ হয়, এটা কিন্তু তোমরা মনে রাখবে। তাহলে এখানে কি রয়েছে, দেখো গুণ হিসেবে রয়েছে, ওইদিকে গেলে ভাগ হয়ে যাবে। তাহলে 280 গুণিত 8 বাই কত 56, বাই দিয়ে লেখা মানেই হচ্ছে কি হয়ে যাচ্ছে, আমাদের ভাগ বোঝাচ্ছে। 8 দিয়ে কাটো 27 56, 7 দিয়ে কাটো 4 7 28, তাহলে 40। অতএব অপর সংখ্যাটি হলো কত, দেখো 40। এখানে দেখো কাটাকাটি করে কত আসছে 40। এটা কিন্তু আমাদের অ্যান্সার হয়ে গেল এই অঙ্কটার ক্ষেত্রে। এবার দেখো নেক্সট অঙ্ক কি বলা হয়েছে, সরল করো। তাহলে দেখো সরল করার সময় আমাদের বদমাস নিয়মটাকে ফলো করতে হবে। প্রথমে কি কাজ হয়, বদমাস নিয়ম অনুযায়ী প্রথমে হচ্ছে ব্র্যাকেটের কাজ হয়। এখানে দেখো ব্র্যাকেট রয়েছে, কোথায় ব্র্যাকেট রয়েছে, এই দুটোর মাঝে ব্র্যাকেট রয়েছে, এই দুটোর মাঝে ব্র্যাকেট রয়েছে। তাহলে ব্র্যাকেটের কাজটা প্রথমে করে নাও। 20 আর 8 যদি যোগ করি কত হয় 28। ব্র্যাকেটে দেখো দুটো সংখ্যা ছিল, একটা সংখ্যা বেরিয়ে গেল, তাহলে আমাদের ব্র্যাকেট কিন্তু উঠে গেল। এখানে মাঝে কি রয়েছে, ভাগ চিহ্ন বসিয়ে দাও। 4 আর 2 এর মাঝে কি রয়েছে, বিয়োগ, 4 থেকে 2 বাদ দাও, কত হচ্ছে 2। তা 14কে যদি 2 দিয়ে ভাগ করে আমাদের কি হয়, দেখো কত রয়েছে 28 রয়েছে, 28কে 2 দিয়ে ভাগ করো, 2 একে 2, 8 আসছে, 4 দুগুণে 8, বিয়োগ করলে 0। তা কত ভাগ ফল আসছে 14। তাহলে এটারও অ্যান্সার আমাদের হয়ে গেল, দেখো 14 কিন্তু অ্যান্সার হয়ে গেল। নেক্সট দেখো কি বলা হচ্ছে, ভাগ পদ্ধতিতে গসাগু নির্ণয় করো। তাহলে ভাগ পদ্ধতি 28 আর 35, ভাগ পদ্ধতিতে গসাগু করার নিয়ম কি, যে সংখ্যা দুটো কিংবা তিনটে যদি সংখ্যা থাকে তাহলে আমি ছোট সংখ্যা দিয়ে বড় সংখ্যাকে ভাগ করবো, যদি দুটো থাকে তাহলে যেটা ছোট সেটা দিয়ে বড়কে ভাগ করব। তাহলে দেখো এখানে দুটো সংখ্যা রয়েছে 28 আর 35, তাহলে 28 দিয়ে আমি হচ্ছে 35কে ভাগ করবো। তাহলে ভাগ করো, 28কে 28, 28 দুগুণে 56, 2 দিয়ে যাচ্ছে না, তাহলে 28কে 28, বিয়োগ করো, 15 থেকে 8 বাদ দিলে 7, হাতে থাকলো 1, 3 হলো, 3 থেকে 3 বাদ দিলে 0। আমাদের ভাগ কিন্তু আর যাচ্ছে না। যখন আমার বিয়োগ করার পর যে সংখ্যাটা হবে সেখানেটার পরে আমি এখানে দাগ দিয়ে দেবো। এই যে সংখ্যাটা রয়েছে আমি যেটা দিয়ে ভাগ করলাম সেটাকে আমি এখানে নিয়ে চলে আসবো যতক্ষণ না পর্যন্ত আমাদের ভাগটা মিলবে। দেখো 7 দিয়ে ভাগ করে, 7 দিয়ে 28কে, 4 7 28, দেখো মিলে গেল। তাহলে কিন্তু আমাদের এখানে ভাগ পদ্ধতিতে গসাগু কমপ্লিট। তাহলে গসাগু কোনটা হবে, যেখানে আমার মিললো, দেখো 28 মিললো, তখন 28কে যখন আমার মিললো তখন কত দিয়ে আমি ভাগ করলাম, 7 দিয়ে, তাহলে এই 7 হচ্ছে আমার গসাগু। অতএব 28 ও 35 এর
গসাগু সমান হচ্ছে 7। এবার দেখো নেক্সট অঙ্ক কি বলা হয়েছে, রাজিয়ার কাছে 36টি কুল আছে, সে আমাকে 2/3 অংশ কুল দেবে। রাজিয়া কতগুলি কুল আমাকে দেবে হিসাব করি। রাজিয়ার কাছে কতগুলো কুল রয়েছে? 36টি। তার ভিতরে আমাকে কি দিবে? 2/3 অংশ, অর্থাৎ 36টি কুলকে সমান 3 ভাগে ভাগ করবে, দিয়ে 2 ভাগ আমাকে দেবে। তাই রাজিয়া কতগুলো কুল দেবে আমাকে হিসাব করতে হবে। তাহলে দেখো রাজিয়ার কাছে কুল আছে কতটি? দেখো 36টি। রাজিয়া আমাকে কুল দেবে কত? 36টার মধ্যে হচ্ছে 2/3 অংশ, 2/3। 3 দিয়ে কাটো, 3 12 36, 12 দুগুণে 24টি। তাহলে রাজিয়া আমাকে 24টি কুল দেবে। তাহলে কতগুলো কুল আমাকে দেবে রাজিয়া? অতএব রাজিয়া আমাকে 24টি কুল দেবে। এটা কিন্তু আমাদের অ্যান্সার হয়ে গেল। নেক্সট দেখে নেব পরবর্তী যে কোশ্চেনটা রয়েছে সেটা কি, মান নির্ণয় করো। এটা আমাদের কি রয়েছে? 1 এর 5 যোগ 2 এর 3 বিয়োগ 1 এর 2। এরকম কি করতে হবে? লসাগু করতে হবে। কত 5 2 আর 3, লসাগু করো 2 3 আর 5। এখানে দেখো লসাগু যদি করি কোনো সংখ্যার হচ্ছে আমাকে যাচ্ছে না, দেখো দুটো সংখ্যা এমন নয় যাতে একই সংখ্যা দিয়ে উৎপাদকে বিশ্লেষণ করা যাবে। তাহলে আমরা কি করবো? সংখ্যাগুলোকে গুণ করে দেবো। তাহলে দেখো লসাগু 2 গুণিত 3 গুণিত 5, 3 5 15, 15 দুগুণে 30। লসাগু যেটা হলো সেটা আমি এখানে বসিয়ে দিলাম। তোমরা যদি চাইতে এটাকে লসাগু করতে 2 3 আর 5, তাহলে কি হতে দেখো, 2 দিয়ে দাও, একটাকে যেত, 3 আর 5 তুমি বসিয়ে দাও, 3 দিয়ে দাও, 1 বসে গেল, 3 একে 3, 5 আমার থেকে গেল, 5 দিয়ে দাও, 1 1 5 একে 5, কত হলো? 2 3 5। দেখো 2 3 5ই আমি গুণ করেছি। দেখো 30 আমার লসাগু হলো। এবার নিয়মটা কি, যেটার আমাদের প্রথম যে ভগ্নাংশটা রয়েছে তার নিচের সংখ্যা দিয়ে আমি 30কে ভাগ করব। তার আগে আমরা কি করব? উপরে যে সংখ্যাটা রয়েছে সেটা বসিয়ে দেবো, দিয়ে গুণ চিহ্ন বসিয়ে দেবো। এই 5 দিয়ে 30কে ভাগ করব। 5 দিয়ে যদি আমি 30কে ভাগ করি তাহলে দেখো 5 6 30, ভাগফল কত হলো? 6। আমি এখানে 6 বসিয়ে দিলাম, ব্র্যাকেট দিয়ে কেটে দিলাম। এখানে কি চিহ্ন রয়েছে? এবার প্লাস, তাহলে প্লাস চিহ্ন দিয়ে দিলাম। এবার এটার কাজ করব, এটার কাজ আমার কমপ্লিট। 2 রয়েছে, উপরে 2 বসিয়ে দিলাম, সঙ্গে সঙ্গে গুণ চিহ্ন বসিয়ে দিলাম। এই 3 দিয়ে 30কে ভাগ করব। তাহলে দেখো 3 দিয়ে যদি আমি 30কে ভাগ করি, 3 একে 3, 0 আসছে, 0 দিয়ে দাও, 0, কত হচ্ছে? 10। 10 আমি বসিয়ে দিলাম, কাজ কমপ্লিট। এখানে প্লাস ছিল, প্লাস দিয়েছিলাম, এখানে মাইনাস রয়েছে, মাইনাস দেব। উপরে 1 রয়েছে, 1 বসিয়ে দিলাম। এবার 2 দিয়ে 30কে ভাগ করব, 2 দিয়ে 30কে ভাগ করো, 2 একে 2 1 0, 5 দুগুণে 10, কত হচ্ছে? 15। 15 আমি বসিয়ে দিলাম। গুণ করো, 6 এর সঙ্গে 1 গুণ করলে 6, যোগ রয়েছে, যোগ চিহ্ন দিয়ে দাও, 20 10 দুগুণে 20, বিয়োগ রয়েছে 15কে 15 বাই 30। 20 আর 6 দেখো 26, বিয়োগ 15 বাই 30। বিয়োগ করো, 6 থেকে 5 বাদ দিলে 1, 2 থেকে 1 বাদ দিলে 1 বাই 30। এটাই কিন্তু আমাদের অ্যান্সার হয়ে গেল দেখো 11/30। তাহলে দেখো আজকের যে ভিডিওটি ছিল তা সেখানে 1 এবং 2 নম্বরের যে কোশ্চেনগুলো তোমাদের জন্য ইম্পর্টেন্ট সেগুলো আমি আলোচনা করলাম। এবার কি রয়েছে, যেটা বড় কোশ্চেন কি হয়, তোমাদের কিন্তু যারা এই ভিডিওটি দেখবে তারা কিন্তু বিভিন্ন স্কুলে পড়ো। এবার কি হয়, এক একটা স্কুলে এক এক রকম কোশ্চেনে কিন্তু তোমাকে প্যাটার্ন হবে। তার জন্য যদি আমি কিছু অঙ্ক সিলেক্টেড করে দিই, হয়তো দেখা যায় 5টা অঙ্ক দিলাম, সেখান থেকে কোশ্চেন তো কমন পাবে, কিন্তু কোন স্কুল পাবে কোন স্কুল পাবে না সেটা নিয়ে কনফিউশন তৈরি হয়। তার জন্য যে যে অঙ্কগুলো তোমাদের জন্য ইম্পর্টেন্ট 1 থেকে 6 নম্বর লেসন পর্যন্ত, সেগুলো আমি তোমাদের এখানে দাগিয়ে দেবো। সেই অঙ্কগুলো যদি তোমরা সবগুলো প্র্যাকটিস করে যাও, আশা করছি এর বাইরে কোনো অঙ্ক পড়বে না। তাহলে দেখো কোন কোন অঙ্কগুলো তোমাদের জন্য ইম্পর্টেন্ট রয়েছে। এই যে দেখো এখানে সরল অঙ্ক রয়েছে, সেখান থেকে তোমরা কোন অঙ্কগুলো করবে? 1 নম্বর অঙ্ক ভেরি ভেরি ইম্পর্টেন্ট, 2 নম্বর এ বি ভেরি ভেরি ইম্পর্টেন্ট, সি নম্বরটা তোমাদের জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তারপরে কি রয়েছে দেখো, সি এর পরে হচ্ছে জি নম্বর অঙ্কটা তোমরা একটু ভালো করে দেখে রাখবে। মোটামুটি এখান থেকে যদি 4টে অঙ্ক করো তাহলে কিন্তু আমাদের হয়ে যাবে। লেখা অঙ্কর মধ্যে হচ্ছে 4 নম্বর যে অঙ্কটা রয়েছে সেটা কিন্তু তোমরা একবার ভালো করে দেখে নেবে। তা দেখো 1 এর 1 আমাদের হয়ে গেল, এগুলো করলে আপাতত এখান থেকে হয়ে যাবে। এ দেখো 1 এর 2 থেকে আমাদের কি আসছে, 1 এর 2 দেখো এখান থেকে শর্ট কোশ্চেন তোমাকে দিতে পারে, এই অঙ্কগুলো দেখে রাখবে শর্ট কোশ্চেনের জন্য। আর এখান থেকে দেখো ভাগ পদ্ধতিতে গসাগুটা আমরা শিখে নিলাম। এবার হচ্ছে মৌলিক উৎপাদকে যে লসাগু করতে হয় সেটা তোমরা একবার দেখে নেবে। তারপরে দেখো সংখ্যা জোড়ার মধ্যে কোনগুলো পরস্পর মৌলিক সেটা একবার দেখে রাখবে।
আর মেনলি এখান থেকে দেখো 13, 14 এবং 15 ভেরি 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 ইম্পর্টেন্ট। কি 13, 14, 15 এই যে তিনটে অঙ্ক রয়েছে তার মধ্যে থেকে একটি অঙ্ক তোমরা কিন্তু পরীক্ষায় কমন পাবে। কি 13, 14 এবং 15 তোমরা কিন্তু এগুলো ভালো করে প্র্যাকটিস করবে। তারপর এখান থেকে 17 নম্বর অঙ্কটা ভালো করে দেখবে। আর তোমরা কোনটাকে দেখবে দেখো, আপাতত এগুলো দেখলেই হবে। আর মেনলি এখান থেকে 20 নম্বর অঙ্কটা দেখবে, তাহলে কিন্তু এই চ্যাপ্টার থেকে তোমাদের হয়ে যাবে। 1-2 হলো দেখো 1-3 নম্বর থেকে আমরা কি দেখতে পারি, 1-3 নম্বর অঙ্ক রয়েছে দেখো এই অঙ্কগুলো রয়েছে। এখান থেকে আমরা কোনটা দেখবো, এখান থেকে বি নম্বর অঙ্কটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। দেখো 1-3 2-এর বি এর পরে দেখো সি নম্বর অঙ্কটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তারপরে এখান থেকে মেনলি হচ্ছে ই আর হচ্ছে ই, তারপর হচ্ছে ই আর হচ্ছে এইচ, রাজিয়ার যে অঙ্কটা রয়েছে যেটা আমি অলরেডি এখানে দিয়েছিলাম, ই আর হচ্ছে এইচ, এগুলো তোমরা দেখে রাখবে। আর এখানে দেখো ভগ্ন ছবির সাহায্যে দেখা, এগুলো তোমাদের মেনলি পড়বে না। আর হচ্ছে দেখো সমতুল্য যে ভগ্নাংশ রয়েছে এখানে তোমাকে কিন্তু শর্ট কোশ্চেন দিতে পারে, সমতুল্য ভগ্নাংশটা একবার দেখে রাখবে। আর হচ্ছে নিচের যে অঙ্কগুলো রয়েছে সেখান থেকে হচ্ছে তোমরা কোনটা দেখবে দেখো, ডি নম্বর অঙ্ক, 8-এর যে ডি নম্বর অঙ্কটা রয়েছে সেটা দেখবে, তাহলে কিন্তু এখান থেকে হয়ে যাবে আশা করছি। তারপরে দেখো নেক্সট যে চ্যাপ্টার রয়েছে 1-4, সেখান থেকে তোমরা কোন অঙ্কগুলো দেখবে দেখো, 1-4 প্রথমে যে শর্ট কোশ্চেন রয়েছে সেগুলো কিন্তু তোমাকে সবগুলাই নিয়মগুলো ফলো করতে হবে, কারণ শর্ট কোশ্চেন তোমাকে কোনটা দেবে সেটা কিন্তু বলা খুবই মুশকিল। আর এই যে ছোট থেকে বড় এবং বড় থেকে ছোট সাজানো, সেটা নিশ্চয়ই আশা করি তোমরা পারবে, এটা একবার দেখে রাখবে। আর এখান থেকে বড় কোশ্চেন যেগুলো রয়েছে দেখো, এখানে গ্রেটার দ্যান লেস দ্যান যে চিহ্নগুলো রয়েছে সেখান থেকে কিন্তু আমি একটা অঙ্ক তুলেছিলাম, এটা একবার দেখে রাখবে। আর এখান থেকে যে বড় কোশ্চেন যেটা রয়েছে সেখান থেকে তোমরা কি দেখতে পারো, এখানে হচ্ছে 15, 16, মেনলি 15, 16 এবং হচ্ছে 18 নম্বর অঙ্কটা তোমরা দেখে রাখবে, তাহলে কিন্তু তোমাদের এখান থেকে হয়ে যাবে। নেক্সট দেখো কি রয়েছে, জ্যামিতির যে চ্যাপ্টার রয়েছে সেখান থেকে কোন অঙ্কটা তোলে, 1 নম্বর দেখো এই শখটা কিন্তু তোমরা ভালো করে দেখে রাখবে। এই যে কিছু কোণের মান দেওয়া রয়েছে সেখান থেকে কোনটা সূক্ষ্মকোণ, কোনটা সমকোণ, কোনটা সরলকোণ এবং কোনটা স্থূলকোণ, যেটা আমি কিন্তু আগেই বলে দিলাম কখন কোন কোণটা হয়। সেটা যদি আরেকবার যদি দেখো তাহলে দেখো আমি এখানে লিখে দিয়েছিলাম, সমকোণ হয় কত 90 ডিগ্রি, আর সরল কোণ হচ্ছে 180 ডিগ্রি। তোমরা এই দুটো জেনে গেলে, আর 90 ডিগ্রি থেকে কম হলে লিখে দেবে সূক্ষ্মকোণ, আর 90 ডিগ্রি থেকে বেশি কিন্তু 180 ডিগ্রি থেকে কম হলে তোমরা লিখে দেবে স্থূলকোণ। তাহলে দেখো প্রথম কোণটা কি রয়েছে 12 ডিগ্রি, 90 ডিগ্রি থেকে কম, তাহলে সেটা আমাদের কি হচ্ছে সূক্ষ্মকোণ, সূক্ষ্মকোণে ঘরে গেল। পরে 22.5 যেটা 180, যেটা 90 ডিগ্রি থেকে কম, এটাও সূক্ষ্মকোণ। একটা 180, 180 কি হয়ে গেল দেখো সরল কোণ। 179 যেটা 90 থেকে বেশি কিন্তু 180 থেকে কম, তাহলে এটা আমাদের স্থূলকোণ। 100টাও দেখো 90 থেকে বেশি স্থূলকোণ। 39 দেখো 90 থেকে কম সূক্ষ্মকোণ। 90 ডিগ্রি সেটা আমাদের কি 90 ডিগ্রি মানে সমকোণ। 69 যেটা 90 ডিগ্রি থেকে কম সূক্ষ্মকোণ। 91 90 থেকে বেশি কিন্তু 180 ডিগ্রি থেকে কম, সেটা হচ্ছে স্থূলকোণ। এখান থেকে হয়ে গেল। এখান থেকে শর্ট কোশ্চেন এগুলো দেয়। দেখো এখানে 2 নম্বর শর্ট কোশ্চেন দিতে পারে। 3 নম্বর থেকে কি হয়, ত্রিভুজের 3টে বাহুর দৈর্ঘ্য দেওয়া হলো, তোমাকে বলা হলো ত্রিভুজ আঁকা সম্ভব কিনা। তোমরা এটা মনে রাখো কিভাবে তোমরা করবে। যদি ত্রিভুজের 3টে বাহুর দৈর্ঘ্য দেওয়া থাকে, ধরো আমি যদি বি নম্বরটা কম্পেয়ার করি, এই যে 3টে বাহু রয়েছে কত 4 সেমি, 3 সেমি আর হচ্ছে 7 সেমি। আমরা দেখবো ছোট দুটো বাহুর দৈর্ঘ্য আমি যোগ করবো। ছোট দুটো বাহু কে রয়েছে 4 আর রয়েছে একটা 3, এই দুটো যোগ করবো, কত পেলাম 7 সেমি। এই যে যোগফলটা যেটা পেলাম, এই ছোট দুটো যোগ করে বাকি যে বাহু অর্থাৎ বড় বাহুটা যেটা থাকলো সেটার থেকে যদি যোগফলটা বড় হয় তাহলে ত্রিভুজ আঁকা সম্ভব। যদি সমান হয় তাও ত্রিভুজ আঁকা সম্ভব নয়, যদি ছোট হয় তাও কিন্তু আমাদের ত্রিভুজ আঁকা সম্ভব নয়। ত্রিভুজ আঁকা একমাত্র সম্ভব ছোট দুটো বাহুর যোগফল যদি বড় বাহুটার থেকে বেশি হয়, তখন আমাদের ত্রিভুজ আঁকা সম্ভব। তাহলে এখানে আমাদের এখানে কি হয়ে যাচ্ছে সমান, যেটা ত্রিভুজ আঁকা সম্ভব। তারপরে দেখো 1-6, 1-6 দেখো 1-6 থেকে তোমাদের কিন্তু বড় কোশ্চেন দিতে পারে। 1-6 থেকে তোমরা কোন অঙ্কটা দেখবে, মেনলি হচ্ছে এখান থেকে 4 নম্বর অঙ্কটা দেখবে। 4 নম্বরের পরে তোমরা কি দেখবে দেখো, 4 নম্বর পরে হচ্ছে 7 নম্বর অঙ্কটা তোমরা দেখবে, তাহলে কিন্তু এখান থেকে হয়ে যাবে। তারপরে দেখো 2 নম্বর যে লেসনটা রয়েছে সেখান থেকে যদি আমরা দেখি, 2 নম্বর লেসনে দেখো এখানে প্রথমকার যে অঙ্কগুলো রয়েছে সেগুলো কিন্তু 1 মার্কের জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এখানে কথায় লেখা রয়েছে, সংখ্যা লিখতে হবে। তারপরে দেখো এগুলা কি শর্ট কোশ্চেন রয়েছে, এগুলো কিন্তু শর্ট কোশ্চেন তোমাকে দিতে পারে। এখানে দেখো বৃহত্তম ক্ষুদ্রতম সংখ্যা সাজানো তোমাকে দিতে পারে। বৃহত্তম মানে কি, বৃহত্তম যখন সংখ্যা সাজাবে তখন যে সংখ্যাগুলো রয়েছে বড় থেকে ছোট সাজিয়ে দেবা, সবচেয়ে বড়টা প্রথমে, তারপরে যেটা থাকলো বড়টা, এইভাবে সাজিয়ে দেবা। ক্ষুদ্রতম যখন সাজাবে তখন ছোটটা প্রথমে লিখবে, তারপরে বড়টা। কিন্তু যদি শূন্য থাকে তখন বৃহত্তমটা আমরা সাজিয়ে দেবো বড় থেকে ছোট, আর ক্ষুদ্রতম সাজাবো কি
শূন্য যখন থাকবে আমি শূন্যটা প্রথমে লিখবো না, শূন্যটা বাদ দিয়ে যেটা ছোট সেটা প্রথমে লিখবো, তারপরে শূন্য লিখবো, তারপরে ছোট থেকে বড় আমি সাজিয়ে দেবো, তাহলেই হয়ে যাবে। আর এখান থেকে কি অঙ্ক দেখবে দেখো, এখান থেকে মেনলি তোমরা দেখবে হচ্ছে 11, 12, এটা দুটো থাকলো 14 নম্বর, 11, 12, 14, তারপরে হচ্ছে মেনলি 18 নম্বর অঙ্ক, তাহলে কিন্তু তোমাদের হয়ে যাবে 2 নম্বর লেসন। 3 নম্বর লেসন দেখো, 3 নম্বর লেসন থেকে মেনলি তোমাদের কি আছে দেখো, 1 মার্কের জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট সবগুলো অঙ্ক। এখান থেকে তোমাকে কোন নম্বর অঙ্ক দিবে তার কোনো গ্যারেন্টি নেই, কোনটা 10-এর কাছাকাছি, কোনটা 100-র কাছাকাছি, কোনটা 1000-এর কাছাকাছি। এগুলো যদি তোমরা বুঝতে না পারো, আমাদের কিন্তু চ্যানেলে অলরেডি ভিডিও রয়েছে, তোমরা যদি একবার ভিডিওটা দেখো তাহলে কিন্তু তোমাদের এই অঙ্কগুলো আর কখনো অসুবিধা হবে না, তোমরা চাইলে একবার দেখে নিতে পারো। নেক্সট দেখো রোমান সংখ্যা, এটা তোমরা প্রথমে মনে রাখবে, এই যে 1, 5, দেখো এটা কি, এটা 5, এটা ভি মানে 5, 10 মানে কি এক্স, 50 মানে এল, 100-তে আমাদের কি হয় সি, 500-তে আমাদের ডি, 1000 হচ্ছে আমাদের এম। কখনো কখনো কি হয়, এখান থেকে তোমাকে বলো 500 রোমান সংখ্যাতে কত, তখন আমাদের কি হয়ে যাবে ডি। এগুলো কিন্তু তোমাদের যে অঙ্কগুলো রয়েছে সেখানে নেই, কিন্তু এখান থেকে তোমাকে দিয়ে দিতে পারে, এগুলো কিন্তু একবার দেখে রাখবে। আর হচ্ছে এখানে যে অঙ্কগুলো রয়েছে 1 থেকে 100 পর্যন্ত রোমান সংখ্যাটা তোমরা মনে রাখবে, তাহলে যে কোনো অঙ্ক দেখ না কেন তোমরা এখান থেকে আর একটাও ভুল হবে না। 4 নম্বর লেসন হয়ে গেল। এবার দেখো নেক্সট 5 নম্বর, দেখো এখান থেকে তোমাদের কিন্তু কিছু অঙ্ক দিতে পারে, এখান থেকে মেনলি তোমরা কোন অঙ্কটা দেখবে দেখো, 2 নম্বর অঙ্ক দেখবে, 4 নম্বর অঙ্কটা দেখবে, 4 নম্বর পরে 7 নম্বর দেখবে, আর হচ্ছে 9 নম্বর অঙ্কটা দেখবে, তাহলে কিন্তু হয়ে যাবে। নেক্সট দেখো কি রয়েছে, এখান থেকে তোমাদের 1 মার্কের জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট, 2 এর যতগুলো অঙ্ক রয়েছে, 1 এর যতগুলো অঙ্ক রয়েছে, 1 মার্কের জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট, আপাতত এগুলো দেখলেই হয়ে যাবে। আর 6 নম্বর যে লেসনটা রয়েছে সেখানে কি রয়েছে দেখো, তোমাদের প্রচুর অঙ্ক রয়েছে, তার মধ্যে দেখো 1 এর যে অঙ্কগুলো রয়েছে সেগুলো হচ্ছে শর্ট কোশ্চেনের জন্য। দেখো এখান থেকে আমি একটা অঙ্ক সেম অঙ্ক তুলেছিলাম, যেটা কিন্তু তোমাদের করানো হয়েছে, সেটা যদি দেখে দেখো এই অঙ্কগুলো তোমরা পেয়ে যাবে। আর মেনলি এখান থেকে তোমরা কোন অঙ্কটা দেখবে দেখো, এখান থেকে 7 নম্বর অঙ্কটা দেখবে, তারপরে দেখো 7 নম্বরের পরে হচ্ছে এ দেখো 10, 11 অঙ্কগুলো দেখবে, 10, 11 পরে মেনলি দেখো এখানে যে অঙ্কগুলো রয়েছে অনেক বড় বড় অঙ্ক, এগুলো পরীক্ষায় মেনলি তোমাদের দেবে না। তারপর হচ্ছে এখানে 18 নম্বর অঙ্কটা দেখবে, আর যে সরল অঙ্কগুলো রয়েছে সেখান থেকে কি 1 নম্বর অঙ্কটা দেখবে, 5 নম্বর অঙ্কটা দেখবে, 1, 5 হলো, তারপর হচ্ছে তোমাদের জন্য 8 নম্বর অঙ্কটা ইম্পর্টেন্ট, আর হচ্ছে 11 নম্বর অঙ্কটা দেখবে, তাহলেও কিন্তু এখান থেকে হয়ে যাবে। তাহলে দেখো আজকের ভিডিওতে আমি তোমাদের ক্লাস 6 এর ফার্স্ট ইউনিট টেস্টের সাজেশন নিয়ে আলোচনা করলাম। ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে দিও এবং তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করো। চ্যানেলটিতে যদি নতুন হয়ে থাকো এবং চ্যানেলটি যদি এখনো সাবস্ক্রাইব করে না থেকো, তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ।